সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী ভারতের জাতীয় নির্বাচন এবং ফলাফল নিয়ে নানান রকম বিশ্লেষণ চলছে, সরকার গঠনের প্রস্তুতি চলছে, সেসব নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম দিয়েছি দূর থেকে দেখা কাছের দেশের নির্বাচন। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডাইনে প্রথমে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক দিল্লি ব্যুরো প্রধান শফিকুল করিম। শফিকুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কলকাতা থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কলকাতার সিনিয়র সাংবাদিক এবং টেলিগ্রাফের ব্যুরো প্রধান দেবদীপ পুরোহিত। দেবদীপ পুরোহিত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের জিরো আওয়ার অনুষ্ঠানে। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করব। স্টুডিওর অতিথি আছে দুজন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আমরা ভারতের জাতীয় নির্বাচন ফলাফল এবং আগামী দিনের রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে একটু দেখে নিতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ভিসা পেয়েও শ্রমিকদের মালয়েশিয়া যেতে না পারার ঘটনার তদন্ত হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরে সরকার 7,97,000 কোটি টাকা খরচের বাজেট দেবে আগামীকাল। জনসাধারণের স্বস্তির প্রত্যাশা দুরাশা। আসছে জাতীয় বাজেটে পরিবেশ রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বরাদ্দ বাড়বে, তবে যথাযথ বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। শেষ ধাপে অবশিষ্ট 7টি উপজেলা নির্বাচনের ফল আসতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিজয় মিছিলে হামলায় একজন নিহত। এবং এবার জোট শরিকদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে বিজেপি। বিজয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার অভিনন্দন। শিরোনামগুলো দেখছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি জোটের প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য দেশের আমেরিকা সহ আরও অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন। আমরা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তবে একেবারে একটু অন্য প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই। স্টুডিওতে এম শফিকুল করিম সাহু, আপনার কাছে, আপনি দীর্ঘদিন ভারতে সাংবাদিকতা করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, তার ব্যুরো প্রধান ছিলেন। ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশে কেন এত আলোচনা, কেন এত গুরুত্ব? বাংলাদেশের আজকে যদি আপনি দেখেন, যে দিনটি চলে গেল, সেই দিনের সকল সংবাদপত্র, টেলিভিশনের প্রধান সংবাদ শিরোনাম, লিড স্টোরি। আপনি যে সময় ভারতে ছিলেন তখন, অথবা সাংবাদিক হিসেবে আপনি ভারতের রাজনীতি, ভারতের নির্বাচন, বাংলাদেশের সব কিছু খুব ঘনিষ্ঠভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের জাতীয় রাজনীতি অথবা নির্বাচন নিয়ে কি ভারতে এরকম হয়, অথবা ভারতের সংবাদপত্রে, ভারতের টেলিভিশনে কি এরকম গুরুত্ব পায়, লিড হয়? না, ধন্যবাদ আপনাকে। প্রথমে বলছি যে আমি যে সময়টা ভারতে ছিলাম সেখানে তখন কোনো নির্বাচন হয় নাই। যতগুলো নির্বাচন হয়েছিল সেগুলো আমি ঢাকা থেকেই দেখেছি, অবলোকন করেছি, এখান থেকে নিউজগুলো পড়েছি, পর্যবেক্ষণ করেছি। অনেকে যারা আমাকে ডেকেছিল কথা বলার জন্য তাদের কথা বলেছি। আমাদের যে বাংলাদেশের লোকদেরকে যেটা আপনি বলেছেন যে কেন এত আগ্রহটা হচ্ছে কি, প্রতিবেশীদের নির্বাচন। আমরা বলি না ভারতের দি বিগেস্ট ডেমোক্রেসি, দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে কিভাবে কি হয় জনগণের কিন্তু একটা সবসময় দেখবেন একটা তুলনামূলক বিচার থাকে, তারা চিন্তা করে। এটা মানে তারা স্বীকার করুক বা না করুক, তারা হয়তো চিন্তা করে যাচ্ছে ভারতে এরকম নির্বাচন হচ্ছে, আমাদের এখানে কি এরকম হয় বা হয় না, বা আমাদের এখানে কেন এরকম হয় না, এরকম ধরনের একটা হতে পারে। যেমন ধরুন ভারতে যে নির্বাচনটা হচ্ছে স্ট্যাগারিং নির্বাচন, দীর্ঘদিন ব্যাপী হয়। এবং দেখেন এই নির্বাচনটা দীর্ঘদিন ব্যাপী হচ্ছে, ভোট গণনাগুলো হচ্ছে না, বাক্সগুলো জমা আছে। আপনি বাংলাদেশে এটা কল্পনা করতে পারেন? সকলেই তো বলে দিবে যে ভোটের কারচুপি হয়ে যাবে, এখানে স্টাফিং করা হবে, অমুক করা হবে। দে নেভার থিঙ্ক অ্যাবাউট ইট, চিন্তাই করতে পারে না। এবং আরেকটা জিনিসও দেখেন, এই যে নির্বাচনটা হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট হলো, বুথ ফেরত একরকম রেজাল্ট ছিল, হয়ে গেল আরেক রকম রেজাল্ট। এবং সেখানে ইলেকশন হয়ে যাওয়ার পরে এতগুলো পার্টি ইলেকশনে করলো, যোগদান করলো। একটি দল কি বলেছে নির্বাচনে সুষ্ঠু
কারচুপি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এই কারণেই আমাদের আগ্রহটা থাকে একটু বেশি যে ওখানে কি হচ্ছে দেখি। হ্যাঁ, আর এবারকারটা হচ্ছে কি যে ফর দ্য থার্ড টাইম এই মোদি আসবে কি আসবে না এরকম একটা ব্যাপার ছিল। অনেকে এটাও বলেছে যে ভারতে যদি এবার সরকারের আসেও হয়তো মোদি প্রধানমন্ত্রী নাও থাকতে পারে। এই বিভিন্ন টানাপোড়েনের মাঝখানে জনগণের আগ্রহটা একটু বেড়ে গেছে এবং এই কারণে দেখুন যে আমি আজকে নিজে অনেকগুলো টক শো দেখে এসেছি যারা মূলত ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। জি, এক বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই দেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের আগ্রহ বেশি, এটাই তো বলছেন। এবং সেই মানুষের আগ্রহের কারণেই মানুষের যে মাধ্যম, গণমাধ্যম হিসেবে আমরা বলি, সেখানেও এটা গুরুত্ব পাচ্ছে। কিন্তু আমাদের মানে একইভাবে যদি আমরা আমাদের জাতীয় রাজনীতি বা জাতীয় নির্বাচনের কথা বলি, তখন কিন্তু সেভাবে ভারতের সংবাদপত্র বা গণমাধ্যমে আসে না। এটা একটা প্রশ্ন ছিল, আসে কিনা? না, সেটা আসে না, ওইভাবে গুরুত্ব পায় না। এটার কারণটা হচ্ছে যে এটা একটা বিরাট বড় দেশ, তারা তাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। আপনি দেখবেন যে আপনি আই বিলিভ যে আপনি বেশ ভারতে অনেকগুলো রাজ্যে গিয়েছেন। আপনি অনেকগুলো রাজ্যেতে যেয়ে আপনাকে ঢাকা শহরটা কোথায় বা বাংলাদেশটা কি অনেক সময় অনেকজনকে বোঝাতে হয়। আমাদের কিন্তু বোঝাতে হয় না। আমরা মধ্যপ্রদেশ জানি, মহারাষ্ট্র জানি, তামিলনাড়ু জানি, কেরালা জানি, সব কিছুই জানি, কিন্তু ওদের মধ্যে এটা অনেকেই জানে না, হয়তো জানার প্রয়োজনও নেই তাদের। সেই কারণে নির্বাচনে কী হচ্ছে না হচ্ছে হয়তো এতটুকুই জানে যে ও আচ্ছা বিএনপি ক্ষমতা এসছে, ও আচ্ছা আওয়ামী লীগ ক্ষমতা এসছে, আচ্ছা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আচ্ছা বেগম জিয়া কি জিয়া রহমান সাহেবের স্ত্রী, ও এই পর্যন্তই। এর বেশি কিছু হয়েছে বলে আমি দেখিনি। এবং আমি যখন দিল্লিতে বেশ কিছুদিন ছিলাম, আপনি দেখেছেন সাংবাদিক হিসেবে, আমি কিন্তু ওখানকার কাগজে বাংলাদেশ সম্বন্ধে যে অনেক কিছু লেখা বেরিয়েছে এরকমও কিন্তু খুব একটা দেখিনি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব ইনাম খান, আপনার বিশ্লেষণ শুনবো। তবে একটু আমরা কলকাতায় আমাদের সহকর্মী, কলকাতার সিনিয়র সাংবাদিক দেবদীপ পুরোহিত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তার কাছে একটু পুরো ভারতবর্ষের এবারের নির্বাচন এবং ভোটের আগে যে ধরনের প্রচারণা ছিল, ভোটের সময় বুথ ফেরত জরিপ পর্যন্ত যে ধরনের আভাস পাওয়া যাচ্ছিল, ফল ঘোষণার পর সেইগুলো সবই একদম উল্টে গেল। যেখানে মোদি জোটের ছিল 400 আসন পার করবে, সেখানে তারা জোটগতভাবেও 300 আসনও ছুঁতে পারেনি। এই যে প্রেডিকশন এবং বাস্তবতা, এইটার সম্পর্কে একটু দেবদীপ পুরোহিত আপনার কাছে জানতে চাই। ভারতের এবারের নির্বাচনের ফল এরকম কেন হয়েছে, আপনাদের বিশ্লেষণ কি? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি আপনাকে একটা কথা বলি যে আপনারা ধরুন বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়ান ইলেকশনটা ট্র্যাক করেন, তাহলে আপনাদের হয়তো মনে হয়েছে যে সারা দেশে এরকম একটা ন্যারেটিভ ছিল যে বিজেপি প্রচুর ভোটে জিতে প্রচুর সিট পেয়ে ক্ষমতায় আসবে। সেটা ইন্ডিয়ার একটা মেজরিটি মিডিয়াতে সেটা বেরোচ্ছিল। বাট মিডিয়া তো একটা হোমোজেনাস এন্টিটি নয়, তো ডিফারেন্ট মিডিয়া আউটলেটস ডিফারেন্ট কথা বলছিল। এবং আমি সেক্ষেত্রে বলতে পারি বাংলাদেশের প্রচুর সাংবাদিকের সঙ্গেই আমার যোগাযোগ থাকে রেগুলার বেসিসে। তাদের সঙ্গে যখন আমার এমনি আলাপচারিতায় আমি তাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু কখনোই মনে হচ্ছে না এরকম একপেশে একটা রেজাল্ট, যেটা শুরুতে মনে হচ্ছিল হবে এবং পরে আমাদের এক্সিট পোলও সেটাই বলে, তো আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি। গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে ক্ষমতায় আছেন, অত্যন্ত পাওয়ারফুল গভর্নমেন্ট, কিন্তু দেশ কি অতটা ভালো আছে? গত 10 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট এত হাই কোনোদিনও হয়নি, ইকোনমির অবস্থা খারাপ, ডিমনিটাইজেশন হয়েছে, নানাবিধ কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এটা একটা। 2 নম্বরের যে অপোজিশন পার্টিস, আমাদের দেশে অপোজিশন পার্টিরা বারবার বলতে থেকেছে যে আমাদের দেশের ডেমোক্রেসি বিপন্ন। তার কারণ তাদের উপর আঘাত হয়েছে ইলেকশনের সময়ে, ইলেকশনের আগে 2 জন চিফ মিনিস্টার অ্যারেস্টেড হয়েছেন, কংগ্রেসের মতো বড় একটা রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তো এরকম নানাবিধ ঘটনা ঘটেছে যা নিয়ে একটা অ্যাঙ্গার ছিল। এবং আমাকে বারবার অনেকে প্রশ্ন করেছে যে 400 পার হবে, 400 পার হবে। দেখুন, ফাইনালি সাইফুল ভাই, আমি
ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং আমি এটা বিশ্বাস করি মানুষ ফাইনালি শেষ কথা বলে। আমাদের অপোজিশন পার্টিজরা একসঙ্গে একটা অ্যালায়েন্স করতে চেয়েছিলেন, অথচ অ্যালায়েন্স সেইভাবে ওনারা করতে পারেননি। ওনারা সংঘবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, কিন্তু সেটাও ফাইনালি সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন রাজ্যে। কিন্তু এবং এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে আজকে যে রেজাল্ট হয়েছে তার মানে হচ্ছে যে অপোজিশনের একটা স্পেস যে আছে সেটা প্রমাণিত হয়েছে। তো সেটা কি শুধু অপোজিশন পার্টিদের জন্য? আমি সেটা বলবো না। আমার কাছে মেইন ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ। আমি ইলেকশনের সময় আপনি জানেন আমি ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আমি রিপোর্টিং করি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের সঙ্গে কথা বলি এবং সেটা আবার বোঝার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গায় ওই ডিসকন্টেন্টটা আমি দেখেছি যে মানুষের মধ্যে, অ্যান্ড দ্যাট ডিসকন্টেন্ট গট রিফ্লেক্টেড। যদিও অনেক সিট পেয়েছেন বিজেপি অপোজিশন পার্টিদের তুলনায় এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, হওয়ার চান্সেস খুব ব্রাইট, হয়তো 8 তারিখে উনি শপথ গ্রহণ করবেন। কিন্তু সব থেকে জরুরি ব্যাপারটা হচ্ছে যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মানে হাফওয়ে মার্ক ক্রস করেনি। ওদেরকে অন্য অ্যালাইদের উপর ডিপেন্ড করতে হবে এবং ডেমোক্রেসির চেকস অ্যান্ড ব্যালেন্সেস যেটা বলে সেই চেকস অ্যান্ড ব্যালেন্সেস আশা করি আসবে এবং একচ্ছত্র আধিপত্য যেটা যেটা একটা ডেমোক্রেসির জন্য খুব খারাপ, ওই বিজেপির একচ্ছত্র আধিপত্য আর হয়তো থাকবে না। আজকে আমাদের কাগজের, আমি এটা বলে শেষ করতে চাই, আমাদের কাগজে আমরা একটা হেডলাইন করেছি দ্যাট ইন্ডিয়া কাটস ডাউন মোদি। ওনার যে ওই যে টোটাল অথরিটি, টোটাল কন্ট্রোল, টোটাল পাওয়ার, সেটা অনেক মানুষ মনে করছিলেন যে ভারতের গণতন্ত্র, আমরা দুনিয়ার সব থেকে বড় গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করি, কিন্তু গত 5-6 বছরে এমন ঘটনা ঘটেছে যে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে ভারতের সেই গণতন্ত্র কি আজও অক্ষুণ্ণ আছে। তো সেটাই হচ্ছে মেইন স্টোরি, মেইন টেক অ্যাওয়ে হচ্ছে মানুষ চেয়েছে যে মোদির ক্ষমতায় থাকলেও ওনার ক্ষমতা যেন এমন একটা লেভেলে না চলে যায় যেন অ্যাবসলিউট পাওয়ার না হয়ে যায়। দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ইন্ডিয়া ভার্ডিক্ট। অনেক অনেক ধন্যবাদ দেবদীপ। আমরা আবার আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। অধ্যাপক সাহাব এনাম কলকাতার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক দেবদীপ যেটি বলছিলেন যে বড় হোঁচট খেয়েছে মোদি ম্যাজিক। এবং আপনি জানেন যে গত 1 দশক ধরে 2 মেয়াদে মোদি ক্ষমতায় ছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার, সবশেষবার অনেক বেশি আসন ছিল। এবং এর আগে তার অভিজ্ঞতা যদি আমরা দেখি যে গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু গুজরাটে তার বিজেপির একক সরকার ছিল। তার মানে মুখ্যমন্ত্রীর অভিজ্ঞতা এবং কেন্দ্রে প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা তার হলো একক কর্তৃত্ববাদী, যেটি দেবদীপ পুরোহিত বলছিলেন। এখন তাকে নির্ভর করতে হচ্ছে তার জোট সঙ্গীদের সঙ্গে। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই, জোটগতভাবেও গত নির্বাচনে এককভাবে বিজেপি যত আসন পেয়েছিল সে সংখ্যক আসনও পায়নি। এবারের এই নতুন মোদি, নতুন অভিজ্ঞতায় ভারতবর্ষের শাসন কেমন হতে পারে আপনার ধারণা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে দুটো বিষয় আমাদের একটু মাথায় রাখা দরকার। বিজেপি একা কিন্তু 240টা সিট পেয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের 100 পার করাটাই ডিফিকাল্ট হয়ে গেছে। তার মানে আপনি যদি ভোট তত্ত্বের, সংখ্যা তত্ত্বের বিচারে দেখেন এখনো পর্যন্ত কিন্তু একটা বড় পপুলার সাপোর্ট বিজেপির জন্য আছে। এইখানে উত্থানটা কোথায় ঘটেছে যে রিজিওনাল পার্টিগুলি এখন অনেক বেশি অ্যাক্টিভ। তার মানে নট নেসেসারিলি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতি পুরোপুরি আস্থা। তার মানে রিজিওনাল পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রেও আস্থার জায়গা তৈরি হচ্ছে। তার মানে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে বিজেপি লেভেলে যেতে হলে আরও অনেক সময় লাগবে, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই উত্থানটা খুব স্বাভাবিকভাবে, যেটা উনি বলছিলেন, আমার মনে হয় এখানে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে অনেক বেশি প্রজ্ঞা দেখাতে হবে যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশ হয়। কারণ এই ইলেকশনের মাঝখান থেকে কিন্তু একটা বড় বার্তা এসছে যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনসগুলিকে ভারতবাসী কিন্তু প্রিজার্ভ করতে চায় এবং তারা এটার প্রতি সম্পূর্ণ আস্থা রাখে। ভালো দিকটা হলো যে বিজেপি সর্বভাবে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলেন বা ইলেকট্রাল প্রতিষ্ঠান বলেন, সেই সব জায়গায় কিন্তু বড় রকমের কোনো রকম
যেটাকে বলি টুইস্ট বা আর্মস টুইস্টিং করতে পারেনি। তারা যেটা করেছে সেটা হলো যে অপোজিশনের ফাইন্যান্স ফ্রিজিং করেছে, কিছু কিছু জায়গায় আম আদমি পার্টিকে ভিতরে নিয়ে গেছে ইত্যাদি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে হ্যারাস করেছে, এগুলি বলছে। সুতরাং সেই সব জায়গার মানে কিন্তু এটা না যে ইলেকট্রাল ইনস্টিটিউশনস পুরোটা হোঁচট খেয়েছে, সেটা জানি। সুতরাং সেই জায়গাতে আমার অন্ততপক্ষে মনে হয় যে বিজেপিকে সাধুবাদটা দেওয়ার দরকার আছে। এটা হলো আরেকটা ইন্টারেস্টিং পার্ট। আপনি দেখেন, যখন আপনি বললেন যে ভবিষ্যৎটা কি হবে, ইন্টারনাল পলিটিক্সে দেখেন অযোধ্যা দিয়ে হিসাবটা করা যায়। যে অযোধ্যা ফেইজাবাদ স্বাভাবিকভাবে এখানে একটা বড় মুসলিম সংখ্যা এবং সেই সাথে হিন্দু বসবাসও আছে। এখন মুশকিলটা হচ্ছে, আমি আজকে কথা বলছিলাম আমারই বন্ধু যিনি ফেইজাবাদে থাকেন, তার সাথেই গল্প করছিলাম যে হলোটা কি ওখানে। ওখানে মেইন প্রবলেমটা হলো যে এইখানকার যে ইকোসিস্টেমটা আছে, এই ইকোসিস্টেমটাই অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করেনি। আপনি যদি দেখেন, মন্দিরকে অনেক বেশি কমার্শিয়ালাইজ করা হয়েছে, সেটা পছন্দ করে না। মাইক্রো বিজনেসগুলি দেখবেন এই মন্দিরকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে যে ছোট ছোট বিজনেসগুলি আছে, এগুলি সবই মুসলিমদের করা। মানে সব বলতে আমি বোঝাচ্ছি একটা মেজরিটি সংখ্যা মুসলিমরা সেটার সাথে ইনভলভ। হিন্দু পরিবারগুলিতেও দেখবেন যে নামের সাথে কিন্তু মুসলিম নামও আছে, যেমন ধরেন রাজেন্দ্র বক্সি। বক্সি তো আপনার দুই ধর্মেই আমরা ব্যবহার করি। সুতরাং সেই জায়গাতে যখন একটা বড় গ্র্যান্ড পলিটিক্যাল এজেন্ডা থাকে, তখন কিন্তু এই মানুষগুলি একটা বিপদে পড়ে যায়। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু রিটালিয়েশনটা আসছে। এটা এখন বিজেপিকে বুঝতে হবে যে আমি গেলাম আর একটা তৈরি করলাম এবং বললাম যে এখান থেকে আজকে থেকে আমার নতুন অধ্যায় শুরু হবে, সেটা কিন্তু সবসময় ঘটে না। আরেকটা ইন্টারেস্টিং কথা না বললেই না, আপনি যদি দেখেন যে রাহুল গান্ধী কিন্তু কোনো অবস্থাতেই বলে নেই যে আমরা কত অ্যাম্বিশাস। বাবার কথাও বলে নাই, মায়ের কথাও বলে নাই, দাদির কথাও বলে নাই, কারো কথাই বলছে না। সে শুধু সাধারণ মানুষের কথা বলছে। অন্যদিকে আপনি দেখেন যে বিজেপির ন্যারেটিভসে মোদি ম্যাজিক বলেন, বিজেপির ন্যারেটিভসে বড় বড় ইস্যুগুলি বলেন, আদানি থেকে শুরু করে তাদের কিছুদিন আগেই আম্বানির বিয়ে গেল, সেইখানে ডিসপ্যারিটি যেগুলি আছে তারাও তো দেখছে। সুতরাং সাধারণ মানুষও তো এই ডিসপ্যারিটিগুলি দেখছে। হয়তো আমরা মিডিয়াতে বড় করে দেখছি যে আজকে কি ঘড়ি পড়লো, কালকে কোথায় বেড়াতে গেল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা এফেক্ট করে। সুতরাং সেই জিনিসগুলি এসছে, সেটাকেও কিন্তু রাহুল ট্যাপ করতে পেরেছে। এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে যে আগের বছর যে টেনশনটা ছিল যে তৃণমূল কংগ্রেস কি করবে, সমাজবাদী পার্টির পাওয়ার ইকুয়েশন কি করবে, এইবার সেটা নাই। সুতরাং তার ক্ষেত্রে এখন বিজেপির জন্য একটা বড় লেসন হলো যে এই পলিটিক্যাল পার্টিগুলি এই আগামী 5 বছর অনেক বেশি ম্যাচিওরিটি, অনেক বেশি মানে টাইং আপের মধ্যে দিয়ে যাবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় বিজেপিকে একটা রিস্টেইন ডোমেস্টিক পলিটিক্সে যেতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা যেটা আমার মনে হয় না বললেই হচ্ছে না, সেটা হলো যে আপনি দেখেন, আমার মনে হয় দেবদাও এই কথাটা মানবেন যে আপনি যদি দিল্লি বেসড বা ন্যাশনাল নিউজ মিডিয়াগুলিকে দেখেন টেলিভিশনে, আমি একবার একটা প্রোগ্রামে ওদেরকে বলছিলাম যে এইখানে তোমরাই তো সব বলছো, তো বিজেপির স্পোক্স পার্সনের দরকারটা কি? মানে আমি অন রেকর্ডই বলেছিলাম, রাইট? মানে তুমি বলছো, তুমি আবার ইন্টারসেপ্ট। সো এই যে হাই ডিসিবল পলিটিক্যাল চার্জড আপ যে ন্যারেটিভসগুলি, এইটা আসলে কাজ করে নাই। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে বিরোধী দলকে একটা সাধুবাদ দেওয়া দরকার যে অন্তত পক্ষে তারা এই হাই ডেসিবল চার্জড আপ পলিটিক্যাল মানে মিডিয়াকে রেখেও যে তারা এইভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে, সেটা আমার মনে হয় একটা ইনক্রেডিবল লেসন ফর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। এটা বিজেপি হোক, সেটা বিজেপি বিরোধী হোক, সেটা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, যেখানেই হোক না কেন। ইটস এ ফ্যাসিনেটিং এক্সাম্পল। জি, অনেক ধন্যবাদ জনাব শাহাব এনাম। আমরা আবার আসবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। শফিকুল করিম, আপনার কাছেও আসবো যে এই বিজেপির আসন কমে যাওয়া এবং কংগ্রেসের অস্বাভাবিকভাবে কামব্যাক করা, ফেরত আসা, এর পেছনে আরও কী কারণ আছে সেটাও জানবো। দেবদীপ, আপনিও থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক আপনারাও থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরোর। আমরা আলোচনা করছি ভারতের রাজনীতি এবং সবশেষ জাতীয় নির্বাচনের ফল নিয়ে। শফিকুল করিম সাবু, আপনার কাছে আসতে চাই, যেটি অধ্যাপক শাহাব এনাম বলছিলেন
বিশেষ করে অযোধ্যার কথা। বিজেপি তো মানে অল থ্রু বরাবরই হিন্দুত্ববাদী প্রচারণায় ছিলেন, এবং এর বিপরীতে কংগ্রেসের যে জাতীয় চরিত্র, ধর্মনিরপেক্ষতার যে চরিত্র, এবার কিন্তু তাদের যে কামব্যাক করা, আমি বিরতির আগে বলছিলাম ফিরে আসা, তার মানে সর্বভারতে ধর্মনিরপেক্ষ যে আদর্শ এবং কংগ্রেসের যে বক্তব্য, সেটি কি আবার প্রাসঙ্গিকতা হারিয়েছিল মনে হয়? কারণ কংগ্রেস রাজনীতি থেকেই অনেকটা হারিয়ে গিয়েছিল। এবার ফেরত আসা সেই আদর্শ এবং ধর্মনিরপেক্ষ ভারতের যে চরিত্র, সেই চরিত্রের প্রাসঙ্গিকতাই কি ফেরত আসছে? হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয়েছে যে আসলে হয় কি জানেন, ধর্মকে কার্ড নিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে কার্ডস রিলিজিয়াস অ্যাজ এ কার্ড অর অ্যাজ এ টুল ইন দ্য ইলেকশনস, ইট ডাজ নট ওয়ার্ক। এটা কাজ করে না, কোনো সময় করে না। কারণ ভোটারদেরকে আপনারা কোনো সময় বোকা ভাববেন না। আর বিশেষ করে ভারতে আপনি দেখেন, কে জানি সেদিন বলছিল যে জনগণ, ভোটাররা বিজেপিকে ছাড় দিয়েছে এবার আবার তৃতীয়বারের মতো, কিন্তু ছেড়ে দেয়নি। শব্দটা কত প্রণিধানযোগ্য এখনকার রাজনীতিতে। আমি তোমাকে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিচ্ছি আর ধরে নেব। অযোধ্যায় যেটা দেখেছেন যে আমরা তো, এবং ইলেকশনের আগে আগেই সেটা উদ্বোধন করা হলো, এটা নিয়ে তো অনেক গণ্ডগোল ছিল, বিভিন্নভাবে অনেক কথাবার্তা চলছিল। মোদি যেভাবে এটাকে মানে ফলো করে প্রচার করেছিলেন, কিন্তু লোকে খায়নি। এবং ওখান থেকে যে ভদ্রলোক, ফাইজাবাদ থেকে যেই ভদ্রলোক জিতেছেন, উনি ওইখানকার বিধানসভায় 9 বার জিতেছেন। উনি একজন দলিত, কিন্তু দলিত, উনি 9 বার জিতেছেন। আর যিনি ওখানে হেরে গেলেন, উনি 3rd টাইম জেতার কথা সেইখানে, কিন্তু উনি হেরে গেছেন, বিজেপি সে ভদ্রলোক। ফলে ওই যে ট্রাম্প কার্ড, যেটাকে আমরা বলি, ধর্মীয় ট্রাম্প কার্ড খাটেনি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার কাছে বরাবরই মনে হচ্ছে ভারতের জনগণ আসলেই ধর্মটাকে, আপনি যদি চাপ দিয়ে তৈরি করতে চেষ্টা করেন, ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেন, সেটা তারা মেনে নেয় না। আপনি করতে পারেন, তার একদম প্রচুর মানে একদম বললাম যে একটা প্রমাণ আমরা আজকে এই নির্বাচনে আমরা পেয়ে গেছি যে এবার ওই ট্রাম্প কার্ডটা কিন্তু কাজে দেয়নি। কিন্তু দেখেন যে বিজেপি বেশ কবার এই গরুর মাংস নিয়ে মানুষকে মেরে ফেলা, হয়তো মহিষের মাংস নিয়ে যাচ্ছে, তাকে গরুর মাংস বলে এই খলিয়ে তাকে লাঞ্ছিত করা, এই জিনিসগুলো তো লোকজন দেখেছে, তাই না? হয়তো কিছু বলতে পারেনি, কিন্তু তারা দেখেছে। তারা বোধহয় অপেক্ষা করছিল 5 বছরের জন্য, প্রতিফলনটা হয়তো নির্বাচনে এবং ফলাফলে হয়েছে। এবং আমার কাছে বিশ্বাস যে এক সেকেন্ড, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যে ব্লকটা তৈরি করেছে, এই ব্লকটা এটা যদি আরও আগে গঠিত হতো, আমার বিশ্বাস যে হয়তো নির্বাচনে আরও একটা বড় ধাক্কা খেত বিজেপি। দেবদীপ সেটাই বলছিল যে একটা বিজেপির বিরুদ্ধে একটা বড় জোট গঠনের প্রচেষ্টা ছিল, শেষ মুহূর্তে হয়তো হয়েছে, কিন্তু যেভাবে করতে চেয়েছিল সেভাবে হয়নি। আমি একটু দেবদীপ আপনার কাছে আসছি। আমরা পশ্চিমবঙ্গের ফলাফলও দেখব, এবং এটার সঙ্গে আমি মিলিয়ে একটু জানতে চাই, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল ক্ষমতায় ছিল, এবং সে সময় বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, যে মমতার একরোখা বা জেদি মনোভাবের কারণে কেন্দ্র রাজি থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি হয় নাই। এবার তো আরও প্রতাপের সঙ্গে তৃণমূল ক্ষমতায় এসছে। তার মানে এই তিস্তা ইস্যু বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে তিস্তার পানি চায়, ন্যায্য হিস্সা চায়, সেটিকে আরো অনিশ্চিত করে তুলবে। দেবদীপ কি মনে করেন? দেখুন সাইফুল ভাই, মানে এটা হচ্ছে না ওই একটা গরু রচনার মতো হয়ে গেল যে আমাদের ন্যাশনাল ইলেকশনের কথা হচ্ছে, আপনি সেখানে আবার তিস্তা নিয়ে এলেন। দেখুন পশ্চিম ইলেকশনটা যেটা হচ্ছে সেটা ন্যাশনাল অপ্রাসঙ্গিক না এটা দেবদীপ, অপ্রাসঙ্গিক এই কারণে যে এর আগে ঘটনাটা ঘটেছিল, আবার যে দিদি যে এলেন আবার, এবং আরো অনেক সাইফুল ভাই লেট মি এক্সপ্লেন। হ্যাঁ, দিদি কিন্তু ক্ষমতায় আসেননি, কারণ নির্বাচনটা যেটা হয়েছে সেটা ভারতের রাষ্ট্রীয় নির্বাচন, যে প্রধানমন্ত্রী কে হবেন, তো প্রত্যেকটা রাজ্য নিজের ফলাফল নিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে দিদি ক্ষমতায় এসছেন আবার নতুন করে 2021-এ, এবং 2026 অব্দি উনি ক্ষমতায় আছেন। সো এই যে লোকসভা নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে দিদি সরকারে থাকা না থাকাকে কোনোভাবে প্রভাবিত করে না। সো এটা কিন্তু আমার মনে হয় আপনি যেটা জানতে চাইছিলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল খুব ভালো ফল করেছে। অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল খুব ভালো ফল করেছে, এবং অনেকেই বলছে সেটা অপ্রত্যাশিতভাবে ভালো ফল। আমি আবার এখানে বলবো অপ্রত্যাশিত নয়,
বিকজ একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছিল যে সারা দেশে রিজিয়নাল পার্টি, অপোজিশন ফোর্সেস এরা সবাই খুব বাজে রেজাল্ট করবে। এবং আমি একটু আগেও আপনাকে যেটা বলছিলাম, ন্যাশনাল মিডিয়াতে ওটাই ডিসকোর্স ছিল। এক্সিট পোল বলছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি 42টার মধ্যে 30টা আসন পাবে, সেখানে বিজেপি পেয়েছে 12টা আসন, এবং মমতাকে বলা হচ্ছিল 13-14টা আসন, সেখানে মমতা 29টি আসন পেয়েছেন। নাও সেক্ষেত্রে মমতা যাবতীয় এক্সপেকটেশনকে ভুল প্রমাণিত করে উনি পশ্চিমবঙ্গে বিজেপিকে পর্যুদস্ত করেছেন। এইবার হচ্ছে আপনার তিস্তার প্রসঙ্গ। দেখুন, তিস্তা আমাদের দেশে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওয়াটার ইজ এ স্টেট সাবজেক্ট। মানে আমাদের সংবিধানে, মানে একটু লম্বা হয়ে যাবে ডিসকোর্সটা, কিছু জিনিস সেন্ট্রাল সাবজেক্ট, কিছু জিনিস স্টেট সাবজেক্ট। জলের ব্যাপারটা হচ্ছে স্টেট সাবজেক্ট। মমতা ব্যানার্জির যেটা বক্তব্য ছিল যে তিস্তাতে পর্যাপ্ত জল নেই, এবং এটা আপনাদের দেশের যারা ওয়াটার নদী বিশেষজ্ঞ এবং আমাদের দেশের নদী বিশেষজ্ঞরাও এই জায়গায় একমত যে তিস্তায় পর্যাপ্ত জল নেই। এবং যেটা হচ্ছে যে তিস্তা নিয়ে, তিস্তা থেকে ইরিগেশনের যে টার্গেটটা সেট করা হয়েছে, যে তিস্তার জল নিয়ে কতটা সেচের জন্য ব্যবহার করা হবে, সেই যে টার্গেটটা, সেই টার্গেটটা খুব এক্সাজারেটেড ভারতীয় সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ সাইডে। এবং অনেক নদী বিশেষজ্ঞর ধারণা যে এই এত সেচের জন্য জল যদি নিয়ে নেওয়া হয় তাহলে তিস্তা রিভারটা বাঁচবে না। তাই তিস্তা ওয়াটার শেয়ারিং এর যে চুক্তিটাকে একটা ওভারঅল নতুন পরিপ্রেক্ষিতে দেখার একটা কথা দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন। এবং এক্ষেত্রে যেটা সমস্যাটা যেটা হয়ে গেছে যে দিদির ক্ষেত্রে, দিদি বাংলাদেশের প্রতি, আমি ওনাকে যেহেতু কভার করি, ওনার সঙ্গে কথা হয়, উনি বাংলাদেশের প্রতি ওনার প্রচন্ড ভালোবাসা, আপার সঙ্গে ওনার শেখ হাসিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, উনি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন। কিন্তু ব্যাপারটা যে সেন্টার আর স্টেটের রিলেশনশিপটা, ওটা বড্ড গন্ডগোলের। বিজেপি সেন্টার আর মমতা এখানে, তো ওই গন্ডগোলের কারণে রাজ্য এবং সেন্টার একসঙ্গে বসে কথা বলে কোনো সমস্যার সমাধানের পথে এগোনো যাচ্ছে না। সেটা খুবই দুঃখজনক। এত কিছু বলার পরে আমি এটাও বলতে পারি যে আমিও মনে প্রাণে বিশ্বাস করি যে তিস্তার জলের উপর বাংলাদেশের অধিকার ন্যায্য। বিং এ লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, যাবতীয় অধিকার আছে। এবং ভারতের ক্ষেত্রে, ভারত মাঝে মাঝে তিস্তার ক্ষেত্রে বাংলাদেশের যদি নিজের ন্যায্য না পায়, অনুরূপ আচরণ যদি ভুটান করে বা চায়না করে, তাহলে আমাদেরও অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এটার একটা সমাধান, আশু সমাধান হওয়া দরকার, এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটার হয়তো একটা সমাধান হবে। অনেক অনেক ধন্যবাদ দেবদীপ। একটা সমাধান হবে সেই প্রত্যাশা আমরাও রাখি। অধ্যাপক সাহাব, আমরা একটু এবার আবারও ভারতের রাজনীতির সঙ্গে বাংলাদেশের এই এই অঞ্চলের রাজনীতি মিলিয়ে দেখতে চাই। যে নির্বাচন হলো, সাউভাইব শুরুতেই বলেছেন যে ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। যে নির্বাচনটা হলো, এই অঞ্চলের অন্যান্য দেশ যেগুলো ভারতবর্ষেই ছিল এক সময়, তারপরে স্বাধীন হয়েছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের দেশগুলো ইনক্লুডিং বাংলাদেশ, ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কি কোনো শিক্ষা বা এর কোনো প্রভাব পড়বে কিনা? শিক্ষার তো অভাব নেই, শিক্ষা নিব কিনা এটাই হলো প্রশ্ন। প্রথম কথা হলো যে যেটা আমি বলছিলাম যে তখন যে দেখেন, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, সেই গণতন্ত্রে যখন আপনি একটা প্যারোকিল সিস্টেম নিয়ে এসে আপনি হয়তো 5 বছর 10 বছর আপনি টিকতে পারবেন, 15 বছর হয়তো টিকতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভারতবর্ষ এত বড় যে আপনি যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তো সাউথ ইন্ডিয়ার মেলাতে পারবেন না, ওয়েস্ট বেঙ্গলের সাথে আপনি গুজরাটকে মেলাতে পারবেন না। আপনি একটা ট্রেন্ড খেয়াল করবেন, এটা হয়তো দেবদা খেয়াল করেছেন কিনা জানি না, যে জেনারেলি যে শিক্ষিত এনলাইটেনমেন্ট এরিয়াসগুলি আছে সাউথ ওয়েস্ট বেঙ্গল, মানে এই অঞ্চলগুলিতে দেখেন, মানে এই মানে যারা একটু পেরোকিয়াল পলিটিক্স করে তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি, মানে এক্সেপ্ট করে কর্ণাটকা, ওটা বাদে মোটামুটি আর কোনো ইয়ে হয়নি। সুতরাং সেইটা একটা বিষয়। এখন বাংলাদেশের মতো দেশগুলির একটা বড় শিক্ষার জায়গা হলো যে আপনি যত লিবারেল থাকবেন এটি আপনার জন্য সবচেয়ে মঙ্গল। কারণ মানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এইখানে বিজেপি কতটুকু ফার্ম লেবার
মানে যারা হলো কৃষককে কতটুকু অ্যাকোমোডেট করতে পেরেছে। কনস্টিটিউশনের কথা আছে, যেটা হলো লাস্ট মেইন এজেন্ডা যেটা রাহুল গান্ধী নিয়ে আসলেন, যে কনস্টিটিউশনকে পরিবর্তন করে 400 আপনি চাচ্ছেন কেন, 401 চাচ্ছেন কেন, যাতে আপনার একটা কনস্টিটিউশন পরিবর্তন করার জায়গা থাকে। সুতরাং সেটা তো ভারতবাসী সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না। একটা বিষয় থাকে যে অ্যাবসলিউট সুপার মেজরিটি সিনড্রোম, মানে এটা একটা কিন্তু ভয় কাজ করে। একটা পর্যায়ে আপনি দুটা বা তিনটা টার্ম আপনি হয়তো দিতে পারবেন, চতুর্থ টার্মে কিন্তু আপনি দেখবেন যে একটা ভয় কাজ করবে। সুতরাং সেই ভয়ের রিফ্লেকশনটা হয়েছে, যে কারণে আমি প্রথমেই বললাম যে বিজেপিকেও সাধুবাদ দিতে হবে যে সে কিন্তু ইলেকট্রাল সিস্টেমটাকে ডিস্টার্ব করেনি, এবং কংগ্রেসকেও দিতে হবে যে সে কিন্তু ব্লেম গেমেও যায়নি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে দুইটা পলিটিক্যাল পার্টি অন্ততপক্ষে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আছে। আপনি যদি প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন, মানে একটা চরম হতাশার কথা। আপনি যদি দেবদাকে বলেন, আমরা কিন্তু একসময় টেলিগ্রাফ বলেন, আনন্দবাজার পত্রিকা বলেন, দিল্লিতে হিন্দুস্তান টাইমস বলেন, এগুলি কিন্তু আমরা রেগুলার, আপনি লাস্ট 5-7 বছরে দেখবেন যে জেনারেলি কেউ সহজে এগুলি সাইটও করে না, কোটও করে না, কারণ একটা কনফিডেন্সের ঘাটতি আছে। এই কনফিডেন্সের ঘাটতিটা আমি কোথা থেকে প্রমাণ করতে পারি, সেটা হলো যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দেখেন, ভারতের ডিক্লাইন হয়েছে। ভারতের মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশের যদি ডিক্লাইন হয়, তাহলে তো এটা মনে হয় যে একটা চিন্তার বিষয়। অপটিক্স বলে একটা বিষয় আছে, আপনি দেখবেন পলিটিক্যাল অপটিক্স, আপনি গ্র্যান্ড একটা কিছু করছেন কিন্তু ডেলিভারিটা কোথায় হচ্ছে। যেটা দেবদা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বা রিজিওনাল পলিটিক্যাল পার্টিকে নিয়ে অ্যাক্সেস ইন্ডিয়ার ডেটা দেখেন, মানে এক্সিট পোলগুলি দেখেন, মানে একটা এমন একটা সিচুয়েশন যে এরা কেউ এক্সিস্টই করছে না। মানে ইকোনমিক গ্রোথ বলেন বা রিজিওনাল ডিসপ্যারিটি একদম কমে আসার ফলে যে কোনো রকম মানে অ্যাবসলিউটলি উই আর ইট দ্য টপ মোস্ট মানে ইকোনমিক লেভেলের মধ্যে আছি। আসলে তো ঘটনাটা তা না। সুতরাং দিদি যে কাজটা করেছেন আমার মনে হয় যে শি ওয়াজ ভেরি এবল টু রিচ আউট টু এভরিওয়ান। সো ইজ রাহুল, সো ইজ সমাজবাদী পার্টি, রাইট? যাদবরা তো ভোট করবে না বিজেপিকে, সুতরাং অখিলেশ যাদব বলেন, তারা তো ন্যাচারালি এখানে এসছে। আমি বিহারের ইলেকশন খুব ভালো করে দেখেছি, আপনি যদি দেখেন সেইখানে যে ইঞ্জিনিয়ারিংগুলি আছে সেটাও খুব মানে দুর্ভাগ্যজনক। সুতরাং সেই জায়গাতে বিজেপির যেমন শিক্ষা নেওয়ার আছে, সাউথ এশিয়ার জন্য যেরকম শিক্ষা নেওয়া আছে, এবং আমি মনে করি ওয়েস্টেরও এটা শিক্ষা নেওয়া দরকার। কারণ আপনি দেখেন ওয়েস্টেও কিন্তু ফার রাইট উপরে যাচ্ছে। এবং মজার জিনিস হলো একটা হিসাব কিন্তু আমি দেখছিলাম, এটা একটা খুব মজার ইতিহাস, যে হাউস ওয়াইফসরা অ্যাকচুয়ালি কাকে ভোট করেছে, আপনি দেখবেন বিজেপিকে ভোট করেছে। হ্যাঁ, তো আমি এখন ইন্টারেস্টিংলি আমি বললাম যে এটা তো কাউন্টার ইনটুইটিভ হয়ে যাচ্ছে, কারণ এই কারণে যে জেনারেলি মানে মেয়েদেরকে তো আমি দেখি যে লিবারেল সোসাইটির দিকে একটা ইন্টারেস্ট থাকে, সুতরাং সেই জায়গাগুলি আসলে এখন ভেবেচিন্তে দেখা। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম। আমরা আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। অধ্যাপক শাহাব এনাম খান যেটা ভারতের গণমাধ্যম নিয়ে বলছিলেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে গণমাধ্যম কিন্তু নিচের দিকে চলে গিয়েছে। দেবদীপ পুরোহিত, এ সম্পর্কে আপনার কোনো একটু মন্তব্য জানতে চাই, কেন এই প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিম্নগামী ভারতের? দেখুন, কেন নিম্নগামী সেটা বলা থেকে এবং খুব ইন্টারেস্টিং আমি বলি যে এবারের নির্বাচনে রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, মমতা ব্যানার্জি, এনারা সবাই মেইন স্ট্রিম মিডিয়াকে প্রচন্ড মানে অ্যাটাক করেছেন এবং বলেছেন যে আপনারা ল্যাপডগ হয়ে গেছেন, গদি মিডিয়া হয়ে গেছেন রুলিং পার্টির। এটা যেমন সত্যি, বাট এটাও সত্যি যে এবারের নির্বাচনে আমরা সারা দেশে কত ইউটিউবার্স তারা যেভাবে সত্যি ব্যাপারটা মানুষের সামনে তুলে ধরেছেন, তার মানে সেটা সত্যি প্রশংসাযোগ্য। এবং আমি এমন একটি কাগজে কাজ করি, দ্য টেলিগ্রাফ, আমরা আমাদের ইন্টিগ্রিটির জায়গাটা আজও ধরে রেখেছি এবং লোকে আমাদেরকে কোট করে, এটা আমি প্রফেসর সাহেবকে বলতে চেয়েছিলাম। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা কমে যাওয়াটা এটা অত্যন্ত চিন্তার বিষয়। তার একটা বড় কারণ হচ্ছে নিউজ পেপার বা মিডিয়ার রেভিনিউ মডেলটা খুব গন্ডগোলের হয়ে গেছে এবং তার ফলে অনেক মিডিয়া হাউসকেই বড্ড বেশি ডিপেন্ড করতে হচ্ছে গভর্নমেন্ট অ্যাডস এর জন্য। আর অনেক মিডিয়া হাউস আজকের ডেটে দে আর ওন্ড বাই ভেরি বিগ বিজনেস হাউসেস,
যাদের অন্য বিজনেস ইন্টারেস্ট আছে, এই নানাবিধ ফ্যাক্টরের কারণে অবভিয়াসলি সারা দুনিয়াতে প্রেস ফ্রিডম ইজ এ হিউজ ইস্যু, এবং ইন্ডিয়াতে প্রেস ফ্রিডম ইন্ডেক্স যে নিচের দিকে যাচ্ছে সেটা সত্যি একটা চিন্তার কারণ। বাট আই থিঙ্ক দ্য রিজনস আর ভেরি ইকোনমিক ইন নেচার। জি, ধন্যবাদ দেবদীপ। আমরা অন্য কোনো দিন আরো সময় নিয়ে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই আর আলোচনার সময় নেই। শফিকুল গুণ, আপনার কাছে আসছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমত তো নরেন্দ্র মোদীকে লিখিতভাবে অভিনন্দন পত্র পাঠিয়েছেন, এরপর রাতে কিন্তু টেলিফোন করে ওনাকে অভিনন্দন জানিয়েছেন, নতুন সরকার হতে যাচ্ছে, এবং মোদিজি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছেন। কেমন হবে বাংলাদেশ ভারত আগামী দিনের সম্পর্ক? আপনাকে একটা জিনিস প্রথমে স্মরণ করে দিতে চাই, 2019-এ তো প্রথম এলো না ক্ষমতায় বিজেপি 2014-তে, হ্যাঁ 2014-তে, তারপর 19, তারপর এবার। তো 2014-তে যখন আসলেন উনি ক্ষমতায়, তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওনাকে এই প্রথমবার জানিয়েছিলেন, মানে প্রবাবলি শি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার ইন দ্য সাবকন্টিনেন্ট অর ওয়ার্ল্ড লিডার্সদের মধ্যে একজন যিনি তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন। এবং এটা কিন্তু নরেন্দ্র মোদী খুব প্রশংসা করেছিল। নরেন্দ্র মোদীর হয়তোবা তার আইডিয়া ছিল যে আওয়ামী লীগ ঘেঁষা বোধহয়, আওয়ামী লীগ হয়তো কংগ্রেস ঘেঁষা, আমাকে কি তারা এভাবে বলবে কি বলবে না, তাকে এইভাবে নেবে কি নেবে না। কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন। ঠিক একইভাবে এবারও সেটা উনি করেছিলেন, কারণ ইট ইজ ভেরি ক্লিয়ার যে উনি হতে যাচ্ছেন। আমরা যখন আমি দিল্লিতে ছিলাম, আপনাকে বলেছি, তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল, মানে ইউপিএ ছিল। তো সেখানে আমরা যে অনেক কিছু বেশি ছাড়টার পেয়েছি তা কিন্তু নয়। কিন্তু দেখা গেল যে বিজেপি যখন ক্ষমতায় এসছে, এই যে গত 10টি বছর এবং আমাদের আওয়ামী লীগ সরকার যে 10টি বছর ধরে আরও বেশি ধরে আছে, এবং এদের মধ্যে কিন্তু একটা খুব ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে, অনেক খোলামেলা আলোচনা হয়েছে। এবং যখন প্রধানমন্ত্রীকে উনি দাওয়াত দিয়েছিলেন ইলেকশনের মাঝামাঝি একটা পর্যায়ে, তো আই ওয়াজ সারপ্রাইজ যে এখন তো ইলেকশন হয়নি, রেজাল্ট হচ্ছে না, তো মোদি কেন ফরেন সেক্রেটারিকে পাঠালেন এখানে দাওয়াত দিয়ে ওখানে যাওয়ার জন্য? উনি কোন সরকারের হয়ে যাবেন? মানে ইট ওয়াজ ভেরি আনসার্টেন হুইজ কামিং টু পাওয়ার, একটা পর্যায়ে তো ছিলই। তো দেখলাম যে না, যেটা হওয়ার হয়েছে এখন আমার মনে হয় যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই চাবেন যেতে। এমনিতে তো ভারতে তার দ্বিপাক্ষিক সফরের একটা সম্ভাব্য সময়সূচি আছে, তার আগে হয়তো আপনার ওই অনুষ্ঠানে উনি যেতেও পারেন। এটা পরে হয়তো আগামীকাল পরশু হয়তো জানা যাবে কবে হবে। অধ্যাপক শাহাব এনাম, বাংলাদেশ এই নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আমারও খুব ছোট্ট সময়, ছোট্ট একটা ডিসক্লেমার। আমি কিন্তু কলকাতার পত্রিকা পড়ি, সুতরাং আমি সাইটও করি, কারণ অন্ততপক্ষে এই বেলটা এখনো পর্যন্ত এনলাইটেন আছে। এটা একটা গেল। দ্বিতীয় হলো যে বাংলাদেশের সাথে বিজেপির সম্পর্ক অতীতে যা ছিল এখনো তাই থাকবে, ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন যেটা আসবে সেটা হলো যে পাবলিক পারসেপশনে বাংলাদেশে, সুতরাং সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পাবলিক পারসেপশনটা অনেকটাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতি ঘেঁষা। এই কারণে ঘেঁষা, একটা হলো মুসলমান ইস্যুটা আছে যেটাকে ক্যাপিটালাইজ করে না, এবং সেকেন্ড হলো যে ওয়েস্ট বেঙ্গলের সাথেও সম্পর্কটা ভালো, এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা অস্বস্তি ক্রিয়েট হচ্ছিল সেই অস্বস্তির জায়গাটা এখন কমে যাবে, কারণ অন্ততপক্ষে একটা ফাংশনাল পার্লামেন্ট আমরা ওখানে দেখতে যাচ্ছি। মুশকিলটা হবে অন্য জায়গায়। মুশকিলটা হবে হলো যে এখন আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন, এটা দুইটাই তো সুপার পাওয়ার। এই দুইটা সুপার পাওয়ারের এনগেজমেন্ট কিন্তু এখন কংগ্রেসের সাথে আরো সাবস্ট্যান্সিয়ালি বাড়বে। একটা বড় কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিজেপি সম্পর্ক অত্যন্ত ভালো বটে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ডেলিভারির ক্ষেত্রে বিজেপির টাইমেই কিন্তু চীনের সাথে মানে ট্রেড ভলিউম যতই কথা বলুক না কেন $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেটা চীনের পক্ষে। সুতরাং একদিকে বলছে চীন আমার স্টেট, আরেকদিকে বলছে ট্রেডের ক্ষেত্রে আমি ইন্টারডিপেন্ডেন্টও না, ডিপেন্ডেন্ট হয়ে আছে। সুতরাং এইটাও একটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে দেখেন। চীনও চাইবে যে একটা স্থিতিশীলতা থাকুক, অরুণাচলকে কেন্দ্র করে একটা টেনশনকে ডিফিউজ করার জন্য। সেটা আমার মনে হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আসার ফলে তাদের জন্য আরো ওয়াইডার হয়ে গেল, যে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টের জায়গায় এখন অনেকগুলি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সুতরাং
বিজেপির ইডিওলজিক্যাল অবস্থানের কারণে তার আসলে এবং বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে একমাত্র বাংলাদেশ ছাড়া সাবকন্টিনেন্টে তারা আসলে মানে যদি প্র্যাকটিক্যালি বলি ওই মানে বড় বড় কথাবার্তা ছাড়া মানে যদি দেখেন মলদ্বীপেও সম্পর্ক খারাপ, নেপালের ক্ষেত্রেও উঠবস করছে, পাকিস্তানের সাথে তো নাই, সেইদিকে শ্রীলঙ্কাতে আরেকটা সমস্যা হলো, ফলে একমাত্র কিন্তু বাংলাদেশ ছাড়া এটার গতি নাই। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে তাকে আমাদের সাথে কন্টিনিউ করতে হবে এবং আমাদের জেনারসিটিটা এখানে সবসময় থাকবে। অনেক ধন্যবাদ অধ্যাপক সাহাব এনাম খান, শফিকুল করিম সাবু আপনাকে, এবং অনলাইনে কলকাতা থেকে যুক্ত ছিলেন দেবদীপ পুরোহিত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এই আলোচনা এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।